আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া আপনার ইন্ট্রোডাকশনটা একটু দেন ছোট্ট করে। আমার নাম মোহাম্মদ ইন্তিসার মজুমদার। তো আমি রিসেন্টলি বিবিএ কমপ্লিট করেছি ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং ডিপার্টমেন্টে। আমার সিজিপিএ ছিল 3.23। এখন আমি মাস্টার্স বা এমবিএ এর জন্য আমি ট্রাই করছিলাম যে অ্যাব্রোডে যাবো, স্পেশালি অস্ট্রেলিয়ার দিকে। তো এই জন্যই আমার পিটি এক্সামটা চুজ করা, যে পিটি এক্সামটা দেওয়া দরকার। এর আগে আমি আইএলটিএস দিয়েছিলাম, তো তখন কাঙ্ক্ষিত স্কোরটা পাইনি। তো এই জন্য আমি দেন আমার কাজিন আমাকে সাজেশন দিল যে তুমি পিটি এক্সামটা দাও, এটা তোমার জন্য বেটার হবে। তো আমি প্রিপারেশন নিয়েছি। আমি 1.5 মাস হচ্ছে আমি প্রিপারেশন নিয়েছি। স্কোর গেনের সাথে আমার পরিচয় 1.5 মাস। তো এর মধ্যে আমি ওনাদের সার্ভিস প্লাস আমার মেন্টর যিনি ছিলেন লিজা আপু, স্পেশালি থ্যাঙ্কস টু ইউ লিজা আপু, আপনার যথেষ্ট আপনার কন্ট্রিবিউশন আর আমার সাপোর্টে আপনি আমাকে অনেক হেল্প করেছেন। আমি স্পেশালি রিডিং অনেক উইক ছিলাম। আমার উইক পয়েন্ট ছিল হচ্ছে রিডিং এর ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে, যেখানে আমি আইএলটিএসে এই জিনিসটার জন্যই আমি ডিজাইন স্কোরটা পাইনি। তো এখানে পিটিতে আমার আপু অনেক ধরনের আমার সাহায্য করেছে। স্পেশালি আমাকে উনি বলেছে যে কিভাবে বিভিন্ন টিপস বা কিভাবে আয়ত্ত করলে রিডিংটা একটু ভালো করা যায়, আমার কাঙ্ক্ষিত ডিজায়ার স্কোরটা যেন পাই। উনি আমাকে যথেষ্ট হেল্প করেছে। আর কালকে আমার এক্সাম ছিল। তো এক্সাম দেওয়ার আগে আমার আনফর্চুনেটলি একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়। তো ওই অ্যাক্সিডেন্টের পর থেকে আমি ভেবেছিলাম যে হয়তো এক্সামটাই দিতে পারবো না। তো আমার কাছে অনেক শুকরিয়া যে আমি কোনো ফিজিক্যাল ড্যামেজ পাইনি, আল্লাহর মধ্যে এক্সামটাও দিতে পেরেছি। তাও এক্সামে যাওয়ার আগে আপু যে আমাকে মোটিভেশনটা দিয়েছে, এটা আমাকে অনেক হেল্প করছে, আমার মাইন্ডটা বুস্ট আপ করছে। তা আমি যারা পরীক্ষার্থী তাদের আমি পিটি যে এক্সামটা, এটা আসলে পুরোটা আমি কালকে দিয়ে বুঝলাম যে এটা একটা স্কিল টেস্ট, একটা ব্রেইনের উপর একটা প্রেশার দিয়ে আপনার এক্সামটা নিবে। খুব ছোট্ট একটা টেস্ট, কিন্তু এটাতে হচ্ছে আপনার মেইন জিনিসটা হচ্ছে মাথাটা যতটুকু ঠান্ডা রাখা, ব্রেনটা যত ঠান্ডা রাখা, কুল থেকে পরীক্ষাটা দেওয়া যায় ততই ভালো। এটা কিন্তু টিচাররা অনেকবার বলে যে প্লিজ যেটাই হয়ে যাক নার্ভাস হয়েন না। আমি আমার এই পরীক্ষার আগে 2 দিন ধরে আমি যথেষ্ট ঘুমাইছি। এই ঘুমটা খুবই ইম্পর্টেন্ট। আমি অনেকে দেখা যায় রাত জাগে যে পরে আমি এই কাজটা করিনি। আমি 11টার মধ্যেই ঘুমাই গেছি, সকাল উঠছি। সকালে উঠে আমি কোলোকেশন করতাম, যেহেতু আমার রিডিং এ উইকনেস ছিল, কোলোকেশন করতাম, গ্রামার রুলস গুলো পড়তাম, কিছু ইম্পর্টেন্ট মোস্ট রিপিটেড যেসব ভোকাবুলারি, যেসব ইম্পর্টেন্ট যেগুলো, এগুলো আমি পড়তাম। সবগুলোই তো মনে রাখা সম্ভব না, বাট অল্প হলেও পড়তাম, কারণ সকালের পড়াটা মাইন্ডে ঢুকে। এই জন্য এইসব। আর আমি ডেইলি অন্তত 4 ঘন্টা করে সময় দিতাম। আমি আমার সারাদিন পড়তে মন চাইতো না, তো আমি 4 ঘন্টা করে প্রত্যেকটা পিলার আইটেম যেগুলো রিড অ্যালাউড, রিপিট সেন্টেন্স, রাইট ফ্রম ডিকটেশন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, রাইটিং, এগুলোতে আমি 4 ঘন্টা করে সময় দিতাম। প্রত্যেকটা 1 ঘন্টা করে আমি সময় দিয়েছি। তো এই জন্য আমার স্ট্রং পার্টটাই ছিল স্পিকিং, যার জন্য আলহামদুলিল্লাহ আমি স্পিকিং এ 75 অ্যাচিভ করতে পারছি। ওই অ্যাক্সিডেন্টটার কারণে হয়তো আমার একটু নার্ভাসনেস বা আমার হেডেক, মাথা ব্যথা হয়েছিল। তো যার কারণে আমি রিপিট সেন্টেন্সটাতে একটু এলোমেলো করে ফেলছিলাম। না হলে আমার কনফিডেন্স ছিল যে আমি 65+ পেয়ে যাব। তো যাই হোক, 63 ইজ এনাফ ফর মি। আমি আল্লাহর কাছে অনেক কৃতজ্ঞতা জানাই এবং আলহামদুলিল্লাহ আমার অ্যাকচুয়ালি যে বড় অ্যাক্সিডেন্ট থেকে আপনি বাঁচছেন, এখান থেকে যে আপনি যে 60 নিচে নেমে যান না, এটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার। আমি এটা নিয়ে টেনশন ছিলাম যে আমি আসলে আমার রিপিট সেন্টেন্সের কারণে লিসেনিংটা আবার খারাপ হয়ে যায় কিনা, বা আমার 50 নিচে নেমে যায় কিনা, আমি এটা অনেক নিয়ে টেনশনে ছিলাম। যাই হোক, আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে যথেষ্ট রহমত দান করছে এবং আমার ফিজিক্যাল কোনো ড্যামেজ হয় না, এটার জন্য আমি অনেক শুকরিয়া। তো ভাইয়া, আপনি আইএলটিএস তো করছিলেন, আইএলটিএস কতদিন ধরে করছিলেন? আইএলটিএস এর জন্য আমি 3 মাস ধরে প্রিপারেশন নিয়েছিলাম। আইএলটিএস এর জন্য 3 মাস ধরে, তাও সেলফ প্রিপারেশন ছিল, আবার একটা অনলাইন কোচিং এর থেকেও আমি গাইডেন্স নিয়েছিলাম। তো তখন আমি আইএলটিএস এ 6 পেয়েছিলাম। আমার 6.5 দরকার ছিল। তো আমার রিডিং এর কারণে আমার 6 চলে আসছে। রিডিংটা আমি টাইম ম্যানেজ করতে পারিনি। হুট করে স্কোর গেইনকে কোথায় পেলেন? আমার একজন মামা আমাকে সাজেস্ট করেছিল। তো উনি আমাকে বললো যে তুমি স্কোর গেইনারটা দেখো, ওনারা পিটিতে অনেক ভালো সার্ভিস প্রোভাইড করে এবং স্টুডেন্টদেরকে অনেক হেল্প করে। তো তখন আমি ভাবছিলাম যে হ্যাঁ ঠিক আছে, ওকে ট্রাই করি। তো ওনাদের প্রথম দিন থেকে আমি দেখছিলাম যে ওনারা আপু, বিশেষ করে আমাদের লিজা আপু, আমার যে মেন্টর ছিল, উনি আমাকে সহ প্রত্যেকটা স্টুডেন্টকেই ইন্ডিভিজুয়ালি জিজ্ঞেস করতো। আবার কারো প্রবলেম হলে উনি সাথে সাথে রেসপন্স করার চেষ্টা করতো। আর প্রত্যেক জনকেই দেখতাম যে
এই টাস্ক দিত যে আপনাদের হোমওয়ার্ক থাকবে, তো টাস্ক দিলে দেখা যায় কি এটা পড়ার জন্য একটা আগ্রহ তৈরি হয়। যদি টাস্ক না হয় তাহলে দেখা যায় যে অনেকে পড়তেই চায় না। আচ্ছা, যেহেতু আপনি লিজা আপুর কথা বলতেছেন, আমাদের কিন্তু সব টিচাররা সেম, কারণ সবাই হচ্ছে আমার ইনস্ট্রাকশন মতো পড়াবে, এটাই নিয়ম যে পড়া দিবে এবং পড়া নিবে। কিন্তু এই যে আপনারা যে 10 জন ছিলেন, হ্যাঁ, 10 জনের মধ্যে সবাই কি পড়া শিখতো? যে টাস্ক গুলো দেওয়া হয়তো সেগুলো কমপ্লিট করতো? অনেকে রিজন ছিল, অনেকে প্রতিবন্ধকতার কারণে অনেকে গ্যাপ দিত। আমিও কয়েকবার আমার ঠিকমতো পড়া দেওয়া হয় নাই, আমি সবসময় যে পড়া দিতে পারতাম এমনও না, কিন্তু আমি চেষ্টা করতাম অন্তত প্র্যাকটিসটা যেন চালু রাখি, আমি যেন একটা ফ্লো এর মধ্যে থাকি। এমন কাউকে আপনি দেখছেন যে হচ্ছে একদমই নিজের ইচ্ছাকৃত ভাবে মানে একটু হেলায় ফেলায় টাইমটা ওয়েস্ট করতেছে, পড়া শিখতেছে না, কোনো রিজন ছাড়াই সে বারবারই হয়তো বা বিভিন্ন ধরনের কমপ্লেইন করতেছে, এটা হচ্ছে না ওটা হচ্ছে না, বাট সে নিজের প্র্যাকটিসটা করতেছে না, এমন কাউকে দেখছেন? নাম বলার দরকার নাই, ছিল কিনা? এমন আমার জানার মধ্যে এমন কাউকে আমি দেখি নাই। সবাই চেষ্টা করছিল যে অন্তত নিজের ডিজায়ার স্কোরটা যেন তুলতে পারে, কারণ পিটিটা হচ্ছে যেহেতু একটা স্কিল টেস্ট এবং এটার একটা যে রেজিস্ট্রেশন ফিটাও কিন্তু অনেক বেশি, অনেক হাই। তো এখন এই পরীক্ষাটা যেহেতু দিবে, কেউ আমাদের ভাগ্যবশত কেউ এই কাজটা করেনি। আলহামদুলিল্লাহ যে আপনাদের ব্যাচটা তার মানে খুবই ভালো। আমি কিন্তু এমন অনেক ব্যাচ দেখতেছি যেখানে হচ্ছে স্টুডেন্টরা বিভিন্ন ভাবে নিজের পড়ায় বা প্র্যাকটিসে ফোকাস না করে মানে অন্যদিকে বেশি ফোকাস করতেছে। যেমন আপনি এখানে আসছেন, আপনি যাচাই বাছাই করেই কিন্তু আসছেন, আপনার টিচার আপনাকে যথেষ্ট হেল্প করতেছে, কিন্তু আপনার ওনার কথা বিশ্বাস হচ্ছে না, আপনার বিশ্বাস হচ্ছে ফেসবুকে কেউ একজন অন্য কিছু সাজেস্ট করতেছে সেটা, অথচ ওনাকে আপনি চিনেনও না যে ওনার স্কোর কত সেটাও আপনি জানেন না। আসলেই তো আমি তো চাইলেই বলতে পারি, আপনি চাইলে বলতে পারেন না আমি 80 পাইছি, আপনাকে কেউ চিনে, কেউ ডাউট করবে? তো ওখানে ফেসবুকে কারা লিখবে? যাদের হচ্ছে অ্যাকচুয়ালি সারাদিন কোনো টাইম মানে অভাব নাই, অথবা তেমন কোনো কাজও নাই, তো সে বলতেছে সে 80 পাইছে বা 60 পাইছে, বাট মানে আমার কি উচিত যে আমার টিচারকে রেখে ওনাকে বিলিভ করা? আমার উচিত যে আমি যেহেতু যাচাই বাছাই করে এখানে আসছি, আমি এখানেই ভালো করে টিচার কি বলতেছে সেটা ফলো করব, ঠিক না? হ্যাঁ, আসলে ফেসবুকে এখন প্রিপারেশন নেওয়ার সময় ফেসবুকে আমিও অনেক পোস্ট দেখছি যে আমি আপনাকে কি বলে একদম স্কোর বাড়ায় দিব, 80 গ্যারান্টিড, বা আমাকে নক করেন আমি আপনাকে একদম প্রশ্নই দিয়ে দিব। তো এরকম অনেক কিছু বলবে, বাট এগুলা আসলে ফেক। এগুলা বিশ্বাস করলে আপনার এক্সামের যে মনোভাবটা এটাই ভেঙে যাবে, আপনি তখন পড়তে যাবেন না যে ঠিক আছে আমি তো এক্সাম কোশ্চেন লিক করে কোশ্চেন কিনেই আমি এক্সাম দিতে পারবো, তাহলে আমি পড়বো কেন? আর এগুলো যদি সত্যি সত্যি হইতো তাহলে আমাদের থেকেও বুদ্ধিমান আরো অনেক মানুষ আছে, ওরা সব আগে চলে যেত। তাহলে তো ধরেন আমিও এক্সাম দিতাম, আমি কোশ্চেন কিনেই এক্সাম দিয়ে দিতাম। তো এগুলো আসলে বিশ্বাস করা যাবে না, আপনি নিজের হার্ডওয়ার্কটাই দিন শেষে খুবই কন্ট্রিবিউট করে আপনার ইয়েতে। এক্স্যাক্টলি। আচ্ছা, সবচেয়ে বেশি ডিফিকাল্টিজ পরীক্ষার হলে কোন আইটেমটাতে আপনি ফেস করছেন? সবচেয়ে বেশি ডিফিকাল্টি আমি আমার রিপিট সেন্টেন্সে ফেস করেছিলাম, কারণ আমার রিপিট সেন্টেন্স গুলা অনেক লং ছিল, মানে অনেক লম্বা লম্বা সেন্টেন্স ছিল। আমার কাছে মনে হয়েছিল যেন 14 ওয়ার্ডের বেশি হয়ে যাচ্ছে এক একটা সেন্টেন্স। তো আমার 10টা পেয়েছিলাম আমি রিপিট সেন্টেন্স। তো এর মধ্যে আমি 3টা একটু ইজি লাগেছিল, আর যে বাকিগুলো আমার একদিক দিয়ে হচ্ছে আমার মাথা ব্যথা, আর একদিক দিয়ে আমার হচ্ছে রিপিট সেন্টেন্সটা যেহেতু একটু ব্রেনে ক্যাচ করা লাগে, এই জিনিসটা আমি তখন করতে পারতেছিলাম না। পাশে আমার আবার নয়েজ আসতেছিল, যে আমার বাকি পাশে যারা স্টুডেন্ট পরীক্ষা দিচ্ছে তাদেরও একটা কথা বলার নয়েজ, এগুলোর জন্য আমি রিপিট সেন্টেন্সটা আমি চেষ্টা করছি যে 50% যেন আমি কন্টেন্ট বলে যেতে পারি, আর আমি পজ নেইনি। আমি ভুলভাল বলছি কিন্তু আমি পজ নেইনি, 50% আমি কভার করার ট্রাই করছিলাম আর কি। আর লাস্টে হয়তো 2-একটা কিওয়ার্ড ওগুলা দিয়ে আমি একটা সেন্টেন্স মেক করার ট্রাই করছি। কিন্তু আমি মেন জিনিসটা আমি দেখছি যে আমি পজ না নেওয়ার কারণে আমার লিসেনিংটা অন্তত আমি রক্ষা পাইছি। ওকে, আলহামদুলিল্লাহ। আর কোনো আইটেম ছিল যেখানে আপনি হচ্ছে অন্যদেরকে বা আপনার ক্লাসমেটদেরকে বলতে চান যে এখানে যদি একটু এই জিনিসটা ফলো করেন তাহলে একটু বেটার হবে, যেহেতু আপনি রিসেন্টলি পরীক্ষা দিচ্ছেন? হ্যাঁ, আমি যেহেতু রিডিং এ উইক ছিলাম, আমার প্রথমে টার্গেট ছিল যে আমি রিড এলাউডটাকে এমন ভাবে মাস্টারিং করব যেন আমার 80 প্লাস থাকে। তো আল্লাহর মধ্যে আমি যখন প্র্যাকটিস করতাম, তো আমার এভারেজে 75 প্লাস আমার প্রত্যেকটা রিড এলাউডে আসতো। তো তখন ওই হিসাবে হয়তো আমার মেন এক্সামে আমি যে রিড এলাউডগুলো পেয়েছিলাম অনেক ইজি ছিল আমার জন্য, মানে আমি যতটুকু পারছি ফ্লুয়েন্টলি বলে গেছি। আর রিডলারের ক্ষেত্রে আমার ব্যাচমেটের কয়েকজনকে আমি দেখেছি যে ওনারা বলছিল যে ভাইয়া আপনি কিভাবে প্র্যাকটিস করতেছেন, আমি তো কাঙ্ক্ষিত স্কোরটা পাচ্ছি না। তো আমি আপনাদের জন্য বলতে চাই যে রিড অ্যালাউডটা ভালো করার জিনিস হচ্ছে ন্যাচারাল ভাবে
খুব বেশি জোরেও বলা যাবে না, খুব বেশি তাড়াতাড়ি স্পিডও বলা যাবে না। যেমন এপি ইউনিটে আমি যখন দেখেছিলাম, এপি ইউনিটে আমি স্পিডে বললে ওরা দেখতাম যে ভালো মার্ক দিয়ে দিত, কিন্তু আমি যখন আলফা আর পিটার স্পিডে প্র্যাকটিস করতাম, আমি ন্যাচারালি একটা রিডিং যেভাবে পড়ে, প্রোনাউন্সিয়েশন যেভাবে পড়ে, পজ না নিয়ে, কোনো ফাম্বেল করা যাবে না। তো তখন হচ্ছে আর পাংচুয়েশন গুলো একটু খেয়াল রাখতে হবে, কমা, ফুল স্টপ, এগুলোতে একটু পজ নেওয়া দরকার। অনেক সময় করি কি, পজ না নিয়ে এগুলোতে আমি এক ধাপে বলে গেলাম, এভাবে হবে না, তখন হচ্ছে স্কোরটা অনেক কম দেয়। আমি প্রথমত আমি কিন্তু 60, 65 এরকম করে রিডারটাই পাইছি। যখন আমি একটু চেঞ্জ আনছি এই জিনিসগুলোতে, তখন আমার স্কোর আলহামদুলিল্লাহ 75+ চলে গেছে। তো ওইখান থেকে আমার কনফিডেন্সটা বিল হয়েছে যে আমার স্পিকিং পার্টটা যদি আমি ভালো করি, আমার রিডিং এর যে সেকশনটা ওইটা আমি কভার আপ করে ফেলতে পারবো, যেহেতু আমি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এদিক দিয়ে একটু উইক ছিলাম। আর স্পিকিং কত আসছে ভাইয়া? স্পিকিং এ আমার আলহামদুলিল্লাহ 75 চলে আসছে। আই বিলিভ আপনি কিন্তু অনেক বেশি পেতেন, আরো অনেক বেশি পেতেন। হ্যাঁ, আমি এটা জানি, আমি আমার স্টুডেন্টদেরকে নিজে অনেকবার বলি যে পরীক্ষায় যেদিন যাবেন সেদিন বাসায় এবং বাইরে বের হয়ে কোথাও যেন কোনো ঝামেলা না হয়। হইতে পারে সিএনজি মামার সাথে আমার ঝগড়া লাগলো, রিক্সাওয়ালা মামার সাথে আমার ঝগড়া লাগলো, বা আমার কারোর সাথে ধাক্কা লেগে মানে আমি সরি বললাম না, তার সাথে আমার ঝগড়া লেগে গেল। এটা কি হবে, আপনার নিজের নার্ভাসনেসটা, অ্যাংশাস ইয়েটা আপনাকে এত বেশি বাড়ায় দিবে, আপনি পরীক্ষার সময় একটু ধৈর্য ধরতে পারবেন না বা মনোযোগটা দিতে পারবেন না। এই যে আপনার অ্যাক্সিডেন্টটা হয়েছে, দ্যাটস ওয়াই কিন্তু আপনার স্পিকিংটা একটু কম আসছে, আদারওয়াইজ কিন্তু আপনি আরো অনেক ভালো নাম্বার পেতেন। আচ্ছা ভাইয়া, এই ক্ষেত্রে যে আপনি যে বলতেছেন যে রিডিং সেকশনে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে যে আপনাকে টিচার হেল্প করছে, সবার কমপ্লেইন থাকে যে রিডিং এ কোনোভাবেই কোনো লাভ হয় না। তো ইভেন আপুর অনেক স্টুডেন্টও কমপ্লেইন করে যে না, এখানে তো তেমন কিছুই হয় না। তাহলে আপনি যে বলতেছেন যে আপু অনেক হেল্প করছে, আপনার কি মনে হয় যে কিভাবে আপনি এখানে ইমপ্রুভ করছেন? এখানে আমার নিজের কিছু সেলফ স্টাডির কারণে ইমপ্রুভটা পাইছি এবং আপুও হেল্প করছে। আমি হচ্ছে যখন রিডিং এর ভোকাবুলারি যখন পড়তাম, এখন সবগুলা তো আর মনে রাখা সম্ভব না, তাও আমি দিনে একবার হলেও পড়ে যেতাম, যতটুকু মনে থাকে। তো এক দেখায় যেন আমি এটা বুঝতে পারছি, হ্যাঁ এই ওয়ার্ডটা এই মিনিং করছে, যে মানে এই ধরেন একটা ওয়ার্ড যেটার অর্থ আমি জানি না, সেটা এখন একবার যদি আমি পড়েও যাই, হয়তো আমার এক্সামের সময় মনে পড়েও ফেলতে পারে। তো তখন হচ্ছে এই জিনিসটা আমি করতাম, সকাল সকাল এসে আমি ঘুম থেকে তাড়াতাড়ি উঠার চেষ্টা করতাম, আর তখন সকালের পরটা যখন আমি পড়তাম, কলোকেশন আমার ভালো মনে থাকতো আল্লাহর মতে। আর গ্রামারের রুলস গুলা, আমার ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস 5টা ছিল রিডিং রাইটিং যেটা, ওটার মধ্যে আমি কনটেক্সচুয়াল বেস 2-3টা পাইছি, যে গ্যাপ 2-3টা গ্যাপের মধ্যে। আর আমি গ্যাপ অনেকে দেখি যে পরে কি যে আপনি পুরা প্যাসেজ পড়বেন, বাট এত আসলে সময় পাওয়া যায় না। রিডিংটাতে টাইম ম্যানেজ করা খুবই ইম্পর্টেন্ট। আমি কিওয়ার্ড করতে হয়। হ্যাঁ, আমি কি যখন গ্যাপের আশেপাশে দেখতাম যে এই গ্যাপের সেন্টেন্সটা আশেপাশে কি বলছে, তখন ওই কনটেক্সটটা যদি মিন করি আর দেখে যে না কনটেক্সটে হচ্ছে না, তখন আমি কলোকেশনটা অ্যাপ্লাই করি। কলোকেশনে তখন দেখা যাচ্ছে 50-50 মিলে যায়। তো এখন আবার কিছু কিছু এরকম পাইছিলাম যে 2টা গ্রামার রুলস পাইছিলাম, ফর, অ্যাবাউট, এরপরে ভার্বের আইএনজি বসে, এরকম একটা গ্যাপ ছিল আমার, এটা পাইছিলাম গ্রামার রুলস। তখন আমার মনে পড়ছে যে এটা তো গ্রামার রুলস। তারপর আরেকটা গ্রামার রুলস পাইছিলাম হচ্ছে 2 প্লাস ভার্বের বেস ফর্ম। তো 2 এর পরে আমার গ্যাপ ছিল, তো তখন দেখছি যে হ্যাঁ ভার্বের বেস ফর্ম, তো আমার তখন এটা ইজি হয়ে গেছে। তো এই জিনিসগুলো আসলে একটু খেয়াল রাখলেই মোটামুটি হয়ে যায়। এগুলো কিন্তু ক্লাসে অনেকবার পড়ানো হয়, কিন্তু পোলাপান এগুলো পড়তেই চায় না, মনে করে কি আরে আরো মনে হয় আছে। এটা আসলে আপনাদেরকে হচ্ছে প্র্যাকটিস করতে হবে, এবং প্রথমে প্র্যাকটিস করতে করতে দেখবেন আপনার মাথায় আসতেছে না, আনতে হবে। এরপর আস্তে আস্তে 50-60টার উপরে হয়ে গেলে তখন কিন্তু অটোমেটিক মাথায় আসবে যে আরে এখানে তো 2 আছে, এরপরে ভার্বের বেস ফর্ম হবে, আরে এখানে তো ফর অথবা বাই আছে, এরপরে নিশ্চয়ই ভার্ব হইলে আইএনজি হবে। এই জিনিসগুলো অটোমেটিক আনার জন্য আমাদের কিন্তু একটা সার্টেন অ্যামাউন্ট অফ প্র্যাকটিস লাগবে, তাই না? থ্যাংক ইউ ভাইয়া। আর কিছু যেটা এখন যারা পরীক্ষা দিবে তাদেরকে কিছু বলতে চান? এখন যারা কিভাবে পরীক্ষায় নার্ভাসনেসটা কাম রাখবে? এখন যারা পরীক্ষা দিবেন আপনারা, আপনাদের জন্য আমার একটাই সাজেশন থাকবে যে অন্তত পরীক্ষার 2-3 দিন আগে আপনি যদি রাত জাগেন, মানে টোটালি এটা অফ করে দেন, যে রাত জাগবেন না, রাত জেগে প্র্যাকটিস বা পড়া কিছুই দরকার নেই। আর পরীক্ষার আগের দিন বা পরীক্ষার 2 দিন আগে অন্তত মক টেস্টটা দিয়েন না। 2 দিন আগে বা 1 দিন আগে আপনি শুধু প্র্যাকটিস করতে থাকেন, মক টেস্ট 2-1 দিন আগে দেওয়া দরকার নেই। কারণ হুট করে দেখেন যদি পোর্টালের মক টেস্টটা আপনার কম চলে আসে, তখন আপনার এমনি কনফিডেন্সটা লো হয়ে যাবে। আমি সেম কাজ করছি, আমি 2 দিন আগে কোনো মক টেস্ট দিইনি। আমি মক টেস্ট যা দেওয়ার আলফাতে এই 10 দিনের সাবস্ক্রিপশন নিয়েছিলাম, তখন আমি জাস্ট এক্সামের
প্রথম এক সপ্তাহ আগে আমি সব মক টেস্ট দিয়ে ফেলছি, আর লাস্টের 2 দিন আমি খালি শুধু প্র্যাকটিস করছি। আমার যেই জায়গাতে ল্যাকিংস ছিল রাইট ফ্রম ডিকটেশন, আমার তো চেষ্টা করছি যে 90 থেকে 100% অ্যাকুরেসি রাখা। তো ওইটা রাইট ফ্রম ডিকটেশন আর পিলার যে আইটেমগুলো, এইগুলা যদি আপনারা মাস্টার করে ফেলতে পারেন, আপনি ইজিলি 60+ পেয়ে যাবেন ইনশাল্লাহ। তো চেষ্টা করবেন, আর টেমপ্লেটের উপর নির্ভর করার যেন না হয়, মানে টেমপ্লেট যে হ্যাঁ আমাদের হয়তো হুবহু অনেকে করে কি টেমপ্লেট হুবহু বসায় দিয়ে, এই কাজটা না করলেও পারবেন। এটা আপনি নিজে থেকেও কিছু লিখতে হবে, এটা মাস্ট। আদারওয়াইজ নাম্বারটা আসবেই না। আমি আমার এসের যে যদি এক্সপেরিয়েন্স শেয়ার করি, আমি টেমপ্লেট মাত্র 30% আমি শুধু টেমপ্লেটটা অ্যাপ্লাই করছি, আর বাকি আমি যা করছিলাম আমি নিজে থেকে সব লিখছি। আমার দেখা যায় যে কন্টেন্টের বাইরে গিয়ে আমি কিছু রিয়েল ওয়ার্ল্ডের সাথে আমি কানেক্ট করার চেষ্টা করছি, যে জিনিসগুলোকে যেগুলো আমাকে এসেতে বলছিল যে টপিকটা। তো এই সব জিনিসগুলো আপনি প্র্যাকটিস করতে করতে পেয়ে যাবেন আর কি। ওকে, তাহলে আপনি কি স্কোরগেনকে সাজেস্ট করতে চান? হ্যাঁ, অবশ্যই আমি স্কোরগেনকে সাজেস্ট করব। আর একটা কথা কি, কোচিং সেন্টার বা গাইডেন্স আপনাকে হয়তো সবাই দিবে, কিন্তু দিন শেষে আপনি যদি হার্ডওয়ার্ক না করেন, আপনি ডিজায়ার্ড স্কোরটা তোলা অনেক কঠিন হয়ে যাবে। হার্ডওয়ার্ক আপনাকে মাস্ট লাগবে, আপনার নিজের সেলফ স্টাডিটা খুবই ইম্পর্টেন্ট। যারা আমার ভিডিওটা দেখতেছেন বা আপনারা যারা এখন ভিউয়ার্স আছেন, তো আপনারা যারা সামনে পরীক্ষা দিবেন, কাইন্ডলি আমার এই ভিডিওটা দেখবেন, আর এটলিস্ট একটা লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিবেন, আর স্কোরগেনের পাশে থাকবেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম ভাইয়া, থ্যাংক ইউ।